আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয়গুলি নিয়েই একুশে রাতে আমরা আলোচনা করার চেষ্টা করি, এবং যে মাসটিতে আমরা বসে কথা বলছি আমরা সকলেই জানি যে শোকের মাস অগস্ট মাস, এবং ৭৫-এর ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের, এবং দীর্ঘ অপেক্ষার পর আমরা তার হত্যার বিচার দেখেছি। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে নৃশংসতম ইতিহাসের যে হত্যাযজ্ঞ ঘটে গেল, সেখানে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদেরকে আমরা মুখোশ উন্মোচন করতে পেরেছি। আর সেজন্যই জাতির সামনে উঠে আসা উচিত এই জঘন্যতম ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারী কারা ছিল। আর তাই এখন সময়ের দাবি হয়েছে, জনদাবি হয়ে উঠছে একটি তদন্ত কমিশন গঠন, এবং সেটি নিয়েই আজকে আলোচনা করার আমরা চেষ্টা করবো। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে ১৫ই আগস্ট নেপথ্যের ষড়যন্ত্র খুঁজতে কমিশন, এবং এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য AM আমিন উদ্দিন, সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই সাথে কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমরা শুরু করছি দুজনকে দিয়ে প্রাথমিক আলোচনা। প্রথমে একটু শুরু করতে চাই আমিন উদ্দিন, সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, আপনার কাছ থেকে। যে বিষয়টি আমরা শুরুতেই বলছিলাম যে একটা জনদাবির মতো অবস্থান এখন আমরা দেখছি, যে এই নেপথ্যের ষড়যন্ত্র খুঁজতে একটি কমিশন, এবং এই তথ্যগুলো যেন তরুণ প্রজন্মের কাছে আমরা দিয়ে যেতে পারি যে এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের সাথে কারা সম্পৃক্ত ছিল, সেই জায়গাটা দিয়ে আজকে আলোচনা আপনার মতামত দিয়ে শুরু করতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদদেরকে, নিহত সকল শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা জানি ১৯৭১ সালে পরাজিত শত্রুরা, যারা সেদিন আমাদের সাথে মহান মুক্তিতে পরাজিত হয়েছিল, তারা সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের এদেশীয় এজেন্ডার মাধ্যমে তারা সেদিন ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সপরিবারে ওনাকে এবং ওনার শিশু সন্তানদের সহ হত্যা করেছিল। পৃথিবীতে মনে হয় আমরাই একমাত্র জাতি, আমি জানি না অন্য কোনো জাতি এভাবে আছে কিনা, যারা বিচারের পথ রুদ্ধ করে দেয়, আইন করে। আমাদের মতো এত দুর্ভাগ্য জাতি পৃথিবীতে আছে কিনা আমি জানি না। এবং সেই রুদ্ধ পথটিকে খুলে দেওয়ার জন্য আমাদের আবারও আইন করতে হয়েছে ২১ বছর অপেক্ষার মাধ্যমে। ২১ বছর অপেক্ষা করে আইন করে সেই রুদ্ধ পথটাকে খুলে দেওয়া হলো, এবং বিচার আরম্ভ হলো, বিচার শেষ হলো। এবং আমি আজকে আবারও বলছি যে যখনই আমি সুযোগ পাই তখনই বলি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি এত বেশি মানুষ, এই পৃথিবীর মানুষ কেন সম্মান করে? উনার হাতে সকল ক্ষমতা থাকার পরেও উনি ক্ষমতা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে প্রয়োগ করেছেন, এবং ওদের জন্য স্বাভাবিক আদালত, যেটা একদম সাধারণ আদালত, সেই সাধারণ আদালতে বিচার কার্য নিষ্পন্ন করেছেন, এবং আসামিদের যারা ফুট সোলজার ছিল তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ডিফেন্স করার তাদের মামলা বিচার হয়েছে। সুতরাং তারা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে মামলা শেষ করেছে। সুপ্রিম কোর্টে তো আপনারা জানেন আবার সরকার পরিবর্তন হলো, ৫টি বছর ফ্রিজে রেখে দেওয়া হলো, শুধু একজন বিচারক নিয়োগ না করে একজন ৫টি বছর মামলাটা ফেলে রাখা হলো। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর বিচারক নিয়োগ হলো, শুনানি হলো, আপিল শুনানি হলো, রিভিউ শুনানি হলো। তারপরে এই বিচারে যারা ততদিনে যারা আইনের কাছে ধরা পড়েছিল তাদের সকলের বিচার নিষ্পত্তি করে বা ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। সেটা হলো ২০০৯-এর পরে। তো আমার মনে হয় এই যে এত দীর্ঘসূত্রতা একটি মামলাতে কোথায় পৃথিবীতে মনে হয় এটা হয় না, এবং এভাবে আইনি একটার পর একটা ব্যারিয়ার, একটার পর একটা প্রতিবন্ধকতা, আইন করে বন্ধ করে দেওয়া, বিচারক নিয়োগ না করা, সকল ধরনের প্রতিবন্ধকতা স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক বিচারের নিয়মে নিষ্পন্ন করে বিচারটা নিষ্পন্ন হয়েছে। এবং আমি আরো কয়েকজন এখন যারা পলাতক তাদেরকে ধরে আনার জন্য আমি অনুরোধ করব, আমি সরকারের কাছে আবেদন করব তারা যেন অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করে এদেরকে নিয়ে আসে। এবং আপনি জানেন
যে কোনো বিচারের রায় কার্যকর করা হয় কিন্তু অন্য একটি কারণেও। এই বিচারের রায় কার্যকরের মাধ্যমে একটা বার্তা দেওয়া হয় অপরাধীদেরকে যে অপরাধ করলে কোনো মাপ নাই, সেইটাও কিন্তু একটা প্রয়োজন। এখন আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ, যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের তো বিচার হলো, কিন্তু এইটা তো তারা করে নাই, এত বড় ঘটনা তারা করে নাই। এটা তো নিশ্চয়ই তাদের পিছনের বড় শক্তি ছিল। এটা আমরা সকলেই মনে করি এটা পিছনে যে বড় শক্তি ছিল এটাকে এখন উন্মোচন করার সময় আসছে। এখন আমাদের একটা কমিশন করে বিদেশি শক্তি কে ছিল, দেশি শক্তি কে ছিল, কারা উপকার পেয়েছে। আপনার দেখেন দেশি শক্তি আমরা জানি ৭৫ 15 আগস্টের পরে যে রাজনৈতিক দলটা সৃষ্টি হলো, তারা তো দেখেন এটা শুধু এটা বন্ধ করলো না, তাদেরকে এই যে খুনিদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দিল, বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসন করলো। কারা করলো এগুলো? তো আমাদের যদি এটা কমিশন করে এগুলো আজকে যদি আমাদের জনগণের সামনে উন্মোচিত করা হয়, আপনি জানেন ৭৫ 15 আগস্টের পরবর্তীতে কত রকম মিথ্যা গুঞ্জন, মিথ্যা কত কিছু আমাদের ছড়ানো হলো যে এইটাকে এটা জায়েজ করার জন্য, লিগালাইজ করার জন্য কত কিছু করা হলো, কিন্তু 21 বছর পরে মানুষ বুঝতে পারলো না অপরাধ এটা ছিল। এটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অপরাধ ছিল। বঙ্গবন্ধুকে তারা হত্যা করে নাই, বাংলাদেশকে তারা হত্যা করার চেষ্টা করেছিল। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রতীক, তাই তো তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে আঘাত করার মাধ্যমে বাংলাদেশকে আঘাত করতে পারবে তারা, সেই কারণেই তারা এটা করেছিল। আজকে এটা জনগণের দাবি, আমাদের সকলের দাবি। আমরা যারা মনে করি যে এই ধরনের ঘটনা কারা ঘটালো এটা তাদের মুখোশটা উন্মোচন করা উচিত। আজকে সেদিন তো আপনার আমরা দেখেন সেনাবাহিনীতে যারা কর্মরত ছিল, ঊর্ধ্বতন কর্মরত ছিল, ডেপুটি চিফ অফ স্টাফ যিনি ছিলেন জিয়াউর রহমান, তিনি কি বলেছিলেন এগুলো কিন্তু আমাদের সামনে আনতে হবে। এগুলো কিন্তু নিয়ে এসে বিচার করে নিরপেক্ষ তদন্ত কমিশন, আমি মনে করি একদম সর্বোচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিশন করে এগুলো সব উন্মোচন করা উচিত, মানুষের সামনে নিয়ে আসা উচিত, মানুষকে জানতে দেওয়া উচিত কারা সেদিন ষড়যন্ত্র করেছিল, কারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কারা পাকিস্তানিদের পক্ষে দাঁড়িয়েছিল। এটা কিন্তু মানুষকে জানতে দেওয়া উচিত এবং এটা অতি দ্রুত করা উচিত আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সংযুক্ত হতে চাই শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা ইতিমধ্যে যে আলোচনাটা শুরু করেছি সেই জায়গাটায় আপনার মতামত শুনবো এবং স্পষ্টতই আমরা চাইবো যে এই আসলে দেশীয় ষড়যন্ত্রকারীদের হয়তো বা নামগুলো আমরা শুনতে পাই বা বিচারের সম্মুখীন করা গেছে, তো আন্তর্জাতিকভাবে কারা সম্পৃক্ত ছিল, কারাই বা এই হত্যার পেছনে সব কলকাঠি নেড়েছেন সে জায়গাগুলো যেমন আমিন ভাই বলছিলেন যে এটি স্পষ্ট হওয়া উচিত, জাতির কাছে সামনে আসা উচিত, সে জায়গায় একটু যদি আপনার মতামত দেন। ধন্যবাদ। আগস্ট শোকের মাস, কারণ আমরা সবাই জানি যে 1975 সালের 15ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র উনাকেই হত্যা করা হয়েছে তা কিন্তু না, সব পরিবারে। উনার এমন কেউ যেন থাকতে না পারে যে তার উত্তরাধিকার বহন করে বাংলাদেশকে আবার নেতৃত্ব দিতে পারে। তাদের উদ্দেশ্যটা কিন্তু ছিল সুস্পষ্ট, যে বঙ্গবন্ধুকে সপরিবারে এবং তার এমন কেউ যেন না থাকে যে আবার বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করাও, কারণ ওই বঙ্গবন্ধু যখন হত্যাকাণ্ড হয় তার কাছাকাছি সময় আমরা দেখলাম 4 নেতাকেও হত্যা করা হয়। তার মানে বিষয়টা সুস্পষ্ট যে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা। সুতরাং ওই সময় যারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তাদের সকলকে আমি গভীর শোক সহ স্মরণ করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার কল্যাণ কামনা করছি। এখন সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আমিন উদ্দিন যথার্থই বলেছেন এবং সেই সূত্র ধরে একটু আইনের ছাত্র হিসেবে যে কথাটি আমাদের মানে শুধুমাত্র একজন সচেতন নাগরিক কিংবা একজন ইতিহাসের ছাত্র, একজন বাংলাদেশের নাগরিক হিসেবেই না, ধরেন যে আইনের ছাত্রদের এটা একটা অবশ্য পাঠ্য হওয়া উচিত যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আপনার যেটা হয়েছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স, মানে পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না, কারণ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আপনি দেখবেন ইউ উইল ফাইন্ড সাম ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি দেখবেন যে
criminal justice system, and the objective of criminal justice system is to ensure punishment of the perpetrators, punishment of the criminals, যে যারা হত্যা করবে তাদের বিচার নিশ্চিত করা। আর আপনি আইন করে বলে দিলেন যে যারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না। মানে এইটা আপনি কেমন হাস্যকর কথা বলেন, এবং ন্যায় বিচারের সাথে কিরকম একটা পরিহাস হয়ে গেল। এবং পরবর্তীতে 1996 সালে যখন বঙ্গবন্ধুর কন্যা এবং মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, তখনও প্রধানমন্ত্রী ছিলেন, তার সময়ে জাতীয় সংসদে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বিচারটা শুরু হল। তো সেইটা আপনার আইনের ছাত্রদের অবশ্যই পড়া উচিত যে এইটা কি করে হলো, যে যেখানে প্রত্যেকটা পৃথিবীর যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে যে বিচার ব্যবস্থা তার উদ্দেশ্য থাকে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়া, আর আপনি আইন করে বলে দিলেন শাস্তি দেওয়া যাবে না। তাও কোনটা, যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নৃশংস যে মানে অপরাধ, হত্যাকাণ্ড, সপরিবারে জাতির জনককে হত্যাকাণ্ড যারা করেছে তাদের বিচার করা যাবে। এইটা মানে এই ধরনের একটা হাস্যকর একটা আইন কিংবা একটা বিভৎস একটা আইন, যেটার মধ্যে দিয়ে আপনি জাতির জনক সপরিবারে হত্যাকাণ্ড হয়েছিল সে বিচারটা বন্ধ করে দিলেন। পরবর্তীতে আমরা জানি অ্যাডভোকেট আমিনউদ্দিন বলেছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্পেশাল ট্রাইব্যুনাল কিংবা কোনো সামারি ট্রায়াল কিংবা তাড়াহুড়া করে কোনো কিছু করেন, একদম প্রকাশ্য আদালতে আইনের যত ডিউ প্রসেস অফ ল বলতে আমরা যেটা বুঝাই সেইটা সমস্ত কিছু মানে অক্ষুণ্ণ রেখে সেটা অনুসরণ করে বিচারটি হয়েছে, এবং সেটি করার জন্য দীর্ঘসূত্রিতাও হয়েছে। কারণ 1996 সালে ক্ষমতায় আসার পরে ওই 5 বছরের ভিতরে সবকিছু করে ফেললে তখন কিন্তু আর কোনো সমস্যা ছিল না। কারণ আমরা দেখলাম যে 2001 থেকে 2006 পর্যন্ত আবার কিন্তু এটা মানে আমরা দেখলাম যে আমাদের সর্বোচ্চ আদালতে একজনের পরে আরেকজন বিচারপতি তারা বিব্রত হওয়া শুরু করলেন। এখন মানে একজন বিচারক যদি বিব্রত হতেন তাহলে পরে আমরা বুঝতাম, কিন্তু একজনের পরে একজন শুধু বিব্রতই হতে থাকলেন এবং আমরা দেখলাম 5 বছরে কোনো বিচারই হলো না। মানে এইটা মানে আমাদের জন্য একটা লজ্জাস্কর একটা অভিজ্ঞতা যে জাতির জনক তার বিচারের জন্য সর্বোচ্চ আদালতের একজনের পরে আর একজন বিচারপতি বিব্রত হচ্ছে। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে আপনি চক্রান্তের যে বিষয়টা আপনি তো যখন আইডেন্টিফাই করেন যে একদম যে দিজ আর দ্য কিলার্স, তখন আপনি তাদেরকে বিচার করা সহজ হয়। কিন্তু আপনি চক্রান্ত কারা করেছে সেই চক্রান্তের বিষয়টা আপনাকে সুনিশ্চিতভাবে প্রমাণ করতে হবে। আর আমরা জানি যে কোনো দেশে যদি স্বাধীনতা যুদ্ধ হয় কিংবা মুক্তিযুদ্ধ হয় কিংবা বিপ্লব হয়, তার বিরুদ্ধে একটা স্বাধীনতা বিরোধী শক্তি থাকে, তার বিরুদ্ধে একটা প্রতি বিপ্লবী চক্রান্ত থাকে। আপনি ফরাসি বিপ্লবের কথা বলেন, ফরাসি বিপ্লব কিন্তু খুব বেশি দিন ওটা প্রতি বিপ্লবী চক্রান্তে কিন্তু সেটা নস্যাৎ হয়ে গিয়েছে, এবং ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে আপনার মানুষের যে সাম্য সেটা প্রতিষ্ঠা কিন্তু হয়নি। একটা পর্যায়ে আমরা দেখলাম যে নেপোলিয়ানের যে আপনার একনায়কতন্ত্র সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে 1971 সালে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি তখন কিন্তু একটা বিশাল মানে দেশীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠী তারা কিন্তু সেটাতে মনক্ষুণ্ণ ছিল। কারণ আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল, চীন আমাদের বিপক্ষে ছিল, পাকিস্তান আর্মি সরাসরি আমাদের মানে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, মধ্যপ্রাচ্য পুরোটা আমাদের বিপক্ষে ছিল। এবং আপনি 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সেই দিন সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আপনাকে বুঝতে হবে যে কত বড় একটা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছে, এবং তাদের একটা চক্রান্তও ছিল। এবং আপনার ওইটাও মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু যে সময়টাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু আপনার পরবর্তীতে আপনার 4th সংশোধনের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি হন। ওই সময় কিন্তু সারা বিশ্বে মানে কোল্ড ওয়ার, সারা বিশ্ব 2 ভাগে বিভক্ত ছিল। একটা ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আপনার সমাজতান্ত্রিক বিশ্ব, আর একটা ছিল আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব, পুঁজিবাদী গণতান্ত্রিক বিশ্ব। এই সব কিছু বিষয় কিন্তু আপনার ইতিহাসের উপাদান যেমন, আবার ওই সময় কিন্তু আপনি চক্রান্ত মানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে চান মানে একই সাথে এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। জি,
আপনার কাছে আবারও আসবো আমরা সংযুক্ত হতে চাই ব্যারিস্টার আব্দুল আল মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তার সঙ্গে সংযুক্ত হতে চাই। জনাব বাশার, আপনি শুনছিলেন আমরা আলোচনা করছিলাম যে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পেছনে আসলে ষড়যন্ত্র যারা ছিল, দেশীয় বা বৈদেশিক যারাই ছিলেন, সেটি খুঁজতে একটি কমিশন গঠনের জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সেক্ষেত্রে যার জন্য আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেলাম, একটা নাগরিক হিসেবে, জনগণ হিসেবে তো আমরা সেটা চাইতেই পারি। সেই ক্ষেত্রে রাষ্ট্রের আসলে দায় দায়িত্ব কি, বা এই জায়গাগুলো কেনই বা উন্মোচিত হয় না, বা করণীয় বা কি? ধন্যবাদ আপনাকে। আর আমি স্বাগত জানাই আমার সাথে সহ আলোচক যারা আছেন আর দর্শকদেরকে অনেক অভিনন্দন। আসলে দেখেন, ওই যে 15ই আগস্টের এই আলোচনার প্রথমেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে উৎসরিত শ্রদ্ধা আমি জানাই, এবং সেই সাথে 15ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং অপরাপর যারাই শহীদ হয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। একটি রাষ্ট্রের পট পরিবর্তন হতে পারে, কিন্তু এইভাবে যে পুরো পরিবার সহ যে হত্যাকাণ্ড এবং পরবর্তীতে জাতীয় চার নেতা ওনাদেরকে জেলের অভ্যন্তরে যে হত্যাকাণ্ডটি হয়েছে, সেটি ছিল বিশ্বের সবচেয়ে বিরল এবং সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড। কারণ এই হত্যাকাণ্ডের পরে শুধুমাত্র যে ক্ষমতা পরিবর্তন বা পট পরিবর্তন সেটাই হয় না, এর সাথে বাংলাদেশের যে ইতিহাস এবং বাংলাদেশের যে স্বাধীনতা, যে সুফল, সবগুলো কিন্তু বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের নাগরিকদেরকে। এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা আছেন, আজকে হয়তো বা হত্যাকাণ্ডের বিচার হয়েছে বা যাদের ফাঁসি কার্যকর এখনো করা সম্ভব হয় নাই, আমরা দাবি করি যেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফিরিয়ে এনে যে তাদেরকে যেন ফাঁসিটা কার্যকর করা হয়। কিন্তু এটা যে কোনো কয়েকজন ব্যক্তির বা কয়েকজন গোষ্ঠী কিন্তু এটা না, এর সাথে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একটি ষড়যন্ত্র অবশ্যই জড়িত ছিল। তো বাংলাদেশের যে মূল স্বাধীনতার চেতনা, সেটাকে ধ্বংস করে, ইতিহাস বিকৃত করে, এমনকি বঙ্গবন্ধুর যে অবদান সেটাকে মুছে ফেলার জন্য ধাপে ধাপে তারা অগ্রসর হয়েছে। যেরকম প্রথমেই 16ই আগস্টে কিন্তু মোস্তাক তার বেতার ভাষণের সময়, জাতির উদ্দেশ্যে ভাষণের সময় জয় বাংলাকে নিষিদ্ধ করে উনি পাকিস্তান জিন্দাবাদের আদলে বাংলাদেশ জিন্দাবাদ উনি বললেন, এবং এই বাংলাদেশ বেতারের পরিবর্তে উনি রেডিও পাকিস্তানের আদলে উনি শুরু করলেন। এবং সেটি ধারাবাহিকতা জিয়াউর রহমানের সময় যে আমাদের যে বলাকা ছিল বাংলাদেশ এয়ারলাইন্স, সেটাও কিন্তু পাকিস্তান এয়ারলাইন্সের আদলে উনি কিন্তু সেই ধারাবাহিকতায় ওই একই পদক্ষেপে শুধু আগালেন না, মোস্তাকের সময় যে অধ্যাদেশ জারি করা হলো সেটাকে 79 সালে এই সংবিধান এবং পার্লামেন্টকে ব্যবহার করে উনি কিন্তু সেটিকে কার্যকর করলেন, সংবিধানের এটা অন্তর্ভুক্ত করে বিচারের পথ রুদ্ধ করলেন এবং এই খুনিদেরকে বিদেশে পাঠিয়ে তাদেরকে পুরস্কৃত করলেন। এবং বাংলাদেশে পুরোপুরি একটি পাকিস্তানি ভাবধারা না, শুধু পুরো পাকিস্তান বানানোর ওনারা চেষ্টা করেছে। এখন এই যে ধারাবাহিকতা, এটাকে স্পষ্ট করতে গেলে অবশ্যই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল, যারা কারিগর, কলকাঠি যারা নেড়েছেন, এই ষড়যন্ত্র যারা করেছেন, এটা উন্মোচিত হওয়া উচিত। এটি কোনো বিচ্ছিন্ন দাবি নয়। কারণ হচ্ছে, যখন জন এফ কেনেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তখন কিন্তু ওখানে একটা ওয়ারেন্ট কমিশন গঠন করে সেটা কিন্তু তারা দেখেছেন যে পেছনে যারা ছিলেন সেটা কিন্তু উন্মোচিত হয়েছে। এবং এটির আপনার গুরুত্ব, তাদের এই যে শাস্তির যেটা বিচারের ক্ষেত্রে কিন্তু এটা অবদান রেখেছে। এবং এমনকি মহাত্মা গান্ধী যখন হত্যাকাণ্ডের শিকার হন, সেখানে কিন্তু কাপুর কমিশন করা হয় এবং জাস্টিস জীবনলাল কাপুরকে কিন্তু প্রদান করে কমিশন গঠন করা হয়েছিল এবং নাথুরাম গডসের ফাঁসি হয়েছিল। এবং এমনকি ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরেও কিন্তু আলাদাভাবে বিচার হয়েছে। এবং সেখানে আপনার ঠাকুর যে কমিশন, সেখানে মোহনলাল প্রাণলাল যে ঠাকুর জাস্টিস, ওনাকে কিন্তু প্রধানত একটি কমিশন করা হয়েছিল। এবং আমাদের জাতির পিতার হত্যাকাণ্ডের পরে কিন্তু একটি কমিশন গঠন করা হয়েছিল, সেটা আমরা দেশে না পারলেও বিদেশে হয়েছিল, যুক্তরাজ্যে হয়েছিল এটা। এবং সেখানে 1980 সালের 28 সেপ্টেম্বর কমিশন একটি বৈঠকেও ওনারা বসেছিলেন এবং এটা নিয়ে ওনারা কিন্তু কাজ করেছিলেন, অনুসন্ধান করেছিলেন। এবং এই বাড়তি অনুসন্ধানের জন্য ওনারা কিন্তু 1981 সালে বাংলাদেশে আসার জন্য ভিসার আবেদন করেন, কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হয় না। এখন এই কমিশনে কারা ছিলেন? এই কমিশনের চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য স্যার টমাস উইলিয়াম, এবং আরো সদস্য ছিলেন এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্ট, আয়ারল্যান্ডের সাবেক মন্ত্রী, শান্তিতে উনি নোবেল জয়ী জন ম্যাকব্রাইড, এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য জেফ্রি টমাস, এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন আব্রে রোজ। এরকম আন্তর্জাতিক যারা খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং যাদের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, তারা যখন তদন্ত করতে বাংলাদেশে আসতে চাইলেন, জিয়াউর রহমান কেন বাধা দিলেন? তদন্ত সুষ্ঠু তদন্ত হবে,
এখানে যারা যারা জড়িত থাকবে তাদের নাম আসবে। যখন ওনারা তদন্তে বাংলাদেশে আসতে পারলেন না, তারপরে কিন্তু তদন্ত রিপোর্ট কিন্তু ওনারা প্রকাশ করেছিলেন এবং সেটি 1982 সালে 20 মার্চ ওনারা এই প্রতিবেদন প্রকাশ করেন এবং সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয় বাংলাদেশের সরকারের সব ধরনের অসহযোগিতার কারণে ওনারা দেশে আসতে পারেন নাই এবং বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ রোহিত করেছে তৎকালীন যে জিয়াউর রহমান সরকার। তারা এই বিচার কার্য যেন না হয় তারা সেই পথটা অবলম্বন করেছে, বিচার হতে দেয় নাই, এটা স্পষ্ট উল্লেখ করেছেন। এবং এই তদন্ত কমিশনের কিন্তু এটা প্রকাশ হয়েছিল এবং সেখানে সেই তদন্ত কমিশনের শিরোনাম দেওয়া হয়েছিল শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি পার্লামেন্টারি রিপোর্ট অফ দ্য কমিশন অফ ইনকোয়ারি। এই প্রতিবেদনে কিন্তু মুখ বন্ধ লিখেছিলেন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তো এটাই আমাদের কথা যে যেহেতু ইনকোয়ারি এই তদন্ত কমিশন একবার হয়েছে এবং এখনো যারা আমাদের ইতিহাসের সাক্ষী হিসেবে বেঁচে আছেন তারা কিন্তু বেশি দিন হয়তো বা সেই সময় একটা ঘটনা আমাদের এই 45 হয়ে যাচ্ছে, তাদেরকে নাও পাওয়া যেতে পারে। ফলে আমাদের মনে হয় অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এই ব্যবস্থাটি নেওয়া উচিত। জি আপনাদের কাছে, আপনাদের তিনজনের কাছে আমি আবার আলোচনায় ফিরে আসবো, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, আশা করছি সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আয়োজনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যের ষড়যন্ত্র খুঁজতে কমিশন বিষয়, এবং সেটি নিয়ে আবার আলোচনায় ফিরতে চাই এম আমিনউদ্দিন, সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জনাব আমিনউদ্দিন, আপনার কাছে যেটি এবারে প্রশ্ন থাকবে যে এই যেটি নিয়ে আমরা বিরতির আগে আলোচনা করেছি, সকলেই আমরা জনদাবি হিসাবে এখন উত্থাপিত হতে যাচ্ছে যে একটি স্বাধীন কমিশন আসলে প্রয়োজন অতি দ্রুত, যেখানে আসলে আমরা জাতি হিসাবে জানতে পারবো যে যার কারণে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, কি অপরাধে তাকে তার পরিবারের সদস্যদেরকে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা নৃশংসভাবে হত্যা করেছেন, এবং সেই কমিশন কেমন হওয়া উচিত, তার পরিধি, কার্যক্রম, এই জায়গাগুলো আপনার প্রত্যাশা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আমি কার্জনের সাথে আমি একমত। দেখেন, সেই সময়কার ভূ রাজনৈতিক অবস্থানটা যদি আমরা বিবেচনা করি, আমরা দেখতে পাবো কারা আমাদের বৈদেশিক শক্তি, কারা আমাদের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল। আপনি জানেন যে সেদিন শুধু আমরা জানেন যে ৭ম নৌবহরের কথা আমরা সবাই জানি, পাকিস্তানকে রক্ষা করার জন্য সর্বোচ্চ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল কিছু শক্তি। আপনি জানেন 19৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পরে কিছু রাষ্ট্র আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এইসব সবকিছু কিন্তু পিছনে নিয়ে বিবেচনায় এনে আমাদের দেশীয় যারা মুশতাক বা অন্য যারা ছিল, যাদের কথা আমরা বললাম একটুক্ষণ আগেই, তাদের সবাইকে নিয়ে আমাদের মনে হয় এদের সবার মুখোশ উন্মোচন করার জন্য একটা কমিশন দরকার, এবং এই কমিশনের ক্ষমতা হবে, এটা আমার মনে হয় সাবেক একজন প্রধান বিচারপতি থাকতে পারেন, এখানে সুশীল সমাজের প্রতিনিধি থাকতে পারেন, এখানে রাজনীতিবিদ থাকতে পারেন, এবং যে আমি মনে করি যে যারা এইসব বিষয় নিয়ে পারদর্শী একজন আইনজীবী থাকতে পারেন, যারা এইসব কাজ করার জন্য পারদর্শী, এই ধরনের লোকজনকে নিয়ে একজন সাবেক প্রধান বিচারপতি, একজন আইনজীবী, একজন মানবাধিকার কর্মী, বা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বা একজন যিনি সুশীল সমাজের একজন যিনি প্রতিনিধি যিনি করেন, এ ধরনের মানুষজন নিয়ে আপনার একটা কমিশন করা যেতে পারে। এবং কমিশনের পরিধি হবে 1971 থেকে আরম্ভ হবে, কারা বাংলাদেশের বিপক্ষে ছিল, কি কি ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশকে স্বাধীনতার পরবর্তী সময়ে, এবং এই ষড়যন্ত্র কোথায় কোথায় বা কিভাবে হলো, এর সর্বশেষ পরিণতি হচ্ছে ৭৫ 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। তার আগে তারা যে কাজগুলো করেছিল ধারাবাহিকভাবে, সেইগুলো কিন্তু সম্পূর্ণ যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু এটা মানুষের পরিষ্কার ধারণা পাবে কারা এটার সাথে জড়িত, কিভাবে তারা জড়িত হলো। কারণ আপনি জানেন তাদের স্বার্থ কি ছিল, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা কি অ্যাচিভ করতে চেয়েছিল। বাশার যেটা বললেন, তারা কিন্তু বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। আপনাকে কিন্তু আমাদের বাংলাদেশ বেতারকে তারা রেডিও বাংলাদেশ করে দিল। তারা এইভাবে তারা প্রত্যেক, দেখেন এটা কিন্তু খুব একটা বড় বিষয় না, কিন্তু এটাই যে আমাদের যে জাতীয় চেতনা যেটা ছিল বাঙালিদের, যে আমরা 1952-তে যে আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করলাম, যার সর্বশেষ পরিণতি হলো 71-এ মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করলাম, সেই যে চেতনাটা, সেটাকে বিনষ্ট করার জন্য এটা রেডিও বাংলাদেশ করে দেওয়া হলো। কারণ পাকিস্তানের রেডিও পাকিস্তান, সেই ভাবধারায় এটাকে রেডিও বাংলাদেশ করে দেওয়া হলো।
বাংলাদেশ বেতারকে। এইভাবে তারা বিভিন্ন, আপনি জয় বাংলা 1971 সালে পাকিস্তানের শাসকরা বাদ দিয়ে, যারা পাকিস্তান রাজাকার ছিল এবং যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, তারা বাদ দিয়ে সকল মানুষের কিন্তু মুখের ইয়ে ছিল, স্লোগান ছিল জয় বাংলা। সেই জয় বাংলাকে একদম নিষিদ্ধ করে দেওয়া হলো বাংলাদেশ থেকে, জয় বাংলা বলতেই দেওয়া হতো না। এখানে আমি শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারকে আমি এটা স্মরণ করছি। তার একটা নাটকের মাধ্যমে, আপনার মনে আছে বহুব্রীহি নাটকে উনি কিন্তু একটা তুতো পাখি দিয়ে বলিয়েছিলেন তুই রাজাকার, এবং তারপরে কিন্তু আবার সেই রাজাকারটা যেন আবার আসলো। এইভাবে যারা রাজাকার, এদের এটা বলা যেত না টিভিতে, জয় বাংলা টিভিতে বলা যেত না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সবকিছুর পিছনে কিন্তু বঙ্গবন্ধু হত্যা, সবকিছুর পিছনেই কিন্তু বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে যাওয়া, পাকিস্তান করা। বঙ্গবন্ধু তো ছিলেন বাংলাদেশের একটা প্রতীক। বাংলাদেশ স্বাধীনতা, বঙ্গবন্ধু, বাংলাদেশ পতাকা সবকিছু কিন্তু এক সূত্রে ছিল। ওরা মনে করেছিল বঙ্গবন্ধু হত্যা করলে বাংলাদেশ নিয়ে আর কেউ কথা বলবে না, ওটাকে পাকিস্তান বানানো যাবে। শুধু তা না, ওরা মনে করেছিল বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে, তার ছেলেকে, তার ভাইকে, এবং আরেকজন হচ্ছে তার রাজনৈতিক উত্তরাধিকার ছিলেন জনাব শেখ ফজলুল হক মনি, উনাকে হত্যা করা হলো, উনার অন্তঃসত্ত্ব স্ত্রীকে হত্যা করা হলো। কারণ কি? ফজলুল হক মনি সাহেবকে হত্যা করলো এই কারণে যে উনি বঙ্গবন্ধুর যদি কোনো আত্মীয় যদি থাকেন এবং যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন বঙ্গবন্ধুর পরে, তাহলে শেখ ফজলুল হক মনি, এই জন্য তাকে হত্যা করা হলো। পরবর্তীতে দেখেন 3 নভেম্বর হত্যা করা হলো কাদেরকে? যারা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দান করেছিলেন, সেই 4 জাতীয় নেতাকে হত্যা করা হলো। যারা বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে এগিয়ে নিয়ে গেছিলেন, তাদেরকে হত্যা করা হলো। অর্থাৎ কোনোভাবেই যেন স্বাধীনতার পক্ষে শক্তি, বাংলাদেশের পক্ষে শক্তি, মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের কেউ যেন দাঁড়াতে না পারেন, সেই চেষ্টা তারা করেছিল। এবং আপনি জানেন 75-এর পরে আমাদের দেশের অনেক অসংখ্য তরুণকে তারা, যারা বঙ্গবন্ধুর কথা বলতে গেছিল, যারা কিছুটা প্রতিবাদ করেছিল, তাদেরকে কিন্তু তারা নির্বিচারে হত্যা করেছে, জেলখানায় পড়ে দিয়েছে। আপনি জানেন 76-77 সালে কত লোককে জেলখানায় ফাঁসির নামে হত্যা করা হয়েছিল। এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে এসে একটা বড় আঙ্গিকে এটার কিন্তু ইয়ে করা, কি বলবো আমি, তদন্ত করা উচিত। এই তদন্ত কমিশনের ক্ষমতাটা দেওয়া উচিত অনেক বেশি দিয়ে, এটা পুরোপুরি ঘটনাটাকে সামনে নিয়ে আসতে হবে মানুষের। কারণ এটা কেন করা হলো, এটা উদ্দেশ্য কি ছিল, এবং কারা কারা এটা সাথে জড়িত ছিল, প্রত্যক্ষভাবে কারা ছিল, পরোক্ষভাবে কারা ছিল, কারা এটা ফিনান্স করছে, এই সব কিছু এটাকে নিয়ে আসলে কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে মানে মানুষের জন্য উপকার হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেমন জানতে পারবে এদেশের ষড়যন্ত্রকারী কারা, এদেশের মানুষের বিরুদ্ধে কারা দাঁড়িয়েছিল, একইভাবে অন্য কেউ যেন ভবিষ্যতে ষড়যন্ত্র করতে নাও পারে, সেই জন্য যে ওরা যে ইয়েগুলো দিবে, সুপারিশ দিবে, সেই সুপারিশ মালাকেও আমাদেরকে কার্যকর করতে হবে। এই জন্য আমি মনে করি একটা তদন্ত কমিশন করতে হবে, সেই তদন্ত কমিশনকে ক্ষমতা দিতে হবে, অনেক বেশি ক্ষমতা। জি, আমিনুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হাফিজুর রহমান কার্জন সাহেবের কাছে যেতে চাই, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব কার্জন। আমরা আমিন সাহেব যেটি বলছিলেন যে এই কেমন হওয়া উচিত, তার মতামত ছিল তদন্ত কমিশন, তার পরিধি, তার ক্ষমতা, এবং সে সাথে তরুণ প্রজন্মকে যেন আমরা সঠিক ইতিহাসটি জানাতে পারি, জাতি হিসেবে সকলেই আসলে আমরা যেন জানতে পারি যে কারা এর নেপথ্যের কুশীলব ছিলেন, আন্তর্জাতিকভাবেই কারা ছিলেন আর দেশীয়ভাবে কারা ছিলেন, বা আরও যারা এখনো আসেননি সামনে, তাদেরকে নিয়ে আসার জন্য আসলে আপনার প্রত্যাশা কি থাকবে, কিভাবে আমরা সেটি উন্মোচিত করতে পারি? না, ধরেন যে সম্মানিত সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আমিনুদ্দিন যথার্থই বলেছেন, এবং এখানে সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ মাহমুদ বাশার, তিনি কয়েকটি দৃষ্টান্ত দিয়েছেন যে জন এফ কেনেডি, সাবেক মার্কিন রাষ্ট্রপতি, মহাত্মা গান্ধী, ভারতের জাতির জনক, তারপর ইন্দিরা গান্ধী, তাদের যে অ্যাসাসিনেশন হওয়ার পরে আপনার কমিশন করে সেটা কারা নেপথ্যে ছিলেন সেটা উন্মোচিত করা হয়েছিল। তো এক্ষেত্রে ইতিমধ্যেই অ্যাডভোকেট আমিনুদ্দিন যেটা বলেছেন তার সাথে আমি সহমত, যে আপনি সাবেক একজন প্রধান বিচারপতিকে দিয়ে তারপরে বাকি যারা আইনের অধ্যাপক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সেক্রেটারি, তারপরে আইনজীবী, সিভিল সোসাইটির মেম্বার, আন্তর্জাতিক কোনো ব্যক্তিকেও যদি আপনি রাখতে চান সেটা রাখতে পারেন। এবং সেটা আমার মনে হয় যে পুরো ঘটনার যে উন্মোচন সেটা আপনার তার ভিতরে থাকা উচিত, এবং সেখানে আপনি বৈশ্বিক প্রেক্ষাপট, আপনি একটা চ্যাপ্টার থাকতে পারে বৈশ্বিক প্রেক্ষাপট কি ছিল, যে
কারা কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পরবর্তীতে তারা কতটা সরে গিয়েছিলেন, কতটা বঙ্গবন্ধুকে সমর্থন করেছিলেন। এবং যেটা আমিন ভাইও বললেন, আমিন উদ্দিন, যে আপনার 1975 সালের 15ই আগস্টের পরে আমরা জানি যে চীন, মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। আপনি চিন্তা করেন যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর, এবং তারপরে বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন এবং তিনি সপরিবারে হত্যাকাণ্ড হওয়ার পরে তারপরে অনেকগুলো দেশ স্বীকৃতি দিয়েছে। সুতরাং এটা কতটা মানে খুব নিষ্ঠুর একটা সত্য, এবং এখান থেকে তাদের মোটিভগুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ, এবং তারপরে আপনি ধরেন যে বাংলাদেশের তখনকার রাজনৈতিক যে একটা চ্যাপ্টারে থাকতে পারে যে পলিটিক্যাল রিয়ালিটি অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা কি ছিল, যে তখন একটা মাত্র দল ছিল, কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধু সেটা করলেন, এবং তখন জাসদের কি ভূমিকা ছিল, তারপর কমিউনিস্ট পার্টির কি ভূমিকা ছিল, অন্যান্য যারা মুক্তিযুদ্ধ বিরোধী সে সমস্ত দলগুলো নিষিদ্ধ ছিল তাদের কি ভূমিকা ছিল। তারপরে একটা চ্যাপ্টার থাকতে পারে যে সুশৃঙ্খল বাহিনী, কারণ তখন কিন্তু শুধুমাত্র সেনাবাহিনী না, রক্ষী বাহিনীও ছিল, এবং রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর সাথে একটা মনোমালিন্য ছিল এবং সেটা নিয়ে অনেক অপপ্রচার ছিল। হ্যাঁ, এবং সেটার প্রেক্ষিতে এবং সেইখানে আপনার আসতে পারে যে সেনাবাহিনীর কয়েকজন আপনার মাঝারি কিংবা নিচু সারির যারা কর্মকর্তা, কারণ সেনাবাহিনীর উঁচু পর্যায়ের কর্মকর্তা কিন্তু এটার সাথে ছিলেন না, মানে সেনা প্রধান কিংবা সহ সেনা প্রধান কিংবা তার নিচের যারা, তারা কিন্তু কেউ ছিলেন না। একদম মেজর আপনার মোটামুটি মধ্যম সারির যে সামরিক কর্মকর্তা, তাদের কয়েকজনের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এবং সেখানে আপনার সেনা প্রধান সহ বাকিরা কেন একদম নির্বিকার ছিলেন, হ্যাঁ, কোন প্রেক্ষাপটে নির্বিকার ছিলেন। তারপরে আপনার আরেকটা চ্যাপ্টার চলে আসবে যেখানে আওয়ামী লীগের নিজের আত্মসমালোচনা থাকতে হবে, যে আপনার ওই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা মন্ত্রিসভায় ছিলেন তারা কিন্তু আওয়ামী লীগেরই নেতা। হ্যাঁ, তারা কোন প্রেক্ষাপটে। খন্দকার মোস্তাক, সেদিন আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলছেন যে আব্বা আমাকে বললেন, মানে তাজউদ্দিন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং তখন বঙ্গবন্ধু আক্ষেপ করে বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলছেন যে তাজউদ্দিন চলে গেল। তখন মাননীয় প্রধানমন্ত্রী তখন তার বাবাকে বললেন যে তাজউদ্দিন আঙ্কেল চলে গিয়েছে তো কি হয়েছে, মোস্তাক আঙ্কেল তো আছে। হ্যাঁ, তো তখন বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন যে তুই কি মা জানিস মোস্তাক আঙ্কেল কে? হ্যাঁ, এবং তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মোস্তাক এমন একটা মানুষ, সে সুযোগ পেলেই আমাকে ছুরি মারবে। হ্যাঁ, বঙ্গবন্ধু তো এগুলো জানতেন। সুতরাং এই যে পুরো ঘটনার উন্মোচনটা হওয়া উচিত, যে বৈশ্বিক প্রেক্ষাপট কি ছিল, তারপরে জাতীয় প্রেক্ষাপট কি ছিল, সুশৃঙ্খল বাহিনীগুলো কি ভূমিকা রেখেছিল, তারপরে আওয়ামী লীগের ভেতরে এক দল ছিল যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত। হ্যাঁ, সুতরাং পুরো বিষয়টার উন্মোচন করে, এবং আমরা জানি যে যারা সরাসরি হত্যাকাণ্ড করেছে তাদের একটা বড় অংশের বিচার হওয়ার পরে বিচারের রায়ও কার্যকর হয়েছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কিন্তু আমরা পুরো ঘটনার উন্মোচনটা চাই, এটা জানার জন্য যে এখানে আসলে মোটিভটা কি ছিল। বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক মানে জাতীয় পর্যায়ে পলিটিক্যাল ইমপ্লিকেশনসটা কি হতে, মানে তাদের উদ্দেশ্যটা কি ছিল, ইন্টারন্যাশনালি তারা কি ধরনের অবজেক্টিভ গুলো অর্জন করতে চেয়েছে, তারপরে আপনার সুশৃঙ্খল বাহিনীর তরফ থেকে কোনো কি ধরনের আপনার তাদের উদ্দেশ্যটা ছিল। এই পুরো বিষয়টার উন্মোচন যদি হয় তাহলে পরে সেটা ধরেন যে আমরা যারা আইনের ছাত্র, যারা ইতিহাসের ছাত্র এবং সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জানা উচিত যে এই বিয়োগান্ত ঘটনা কোন প্রেক্ষাপটে এবং কি মোটিভ নিয়ে হয়েছে। তাতে করে ধরেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটার বিষয়ে আমরা একটা বড় একটা অগ্রগতি হবে বলে আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আপনার কাছে আসবো। আমরা সকলেই আলোচনা করছিলাম, আমিন উদ্দিন এবং শেখ হাফিজুজ্জামান কার্জন সাহেব যথার্থই বলেছিলেন, পয়েন্ট আউট করেই বলছিলেন যে তাদের কেমন কি হওয়া উচিত এবং তাদের মতামতগুলো জানছিলাম, এবং সেই স্বাধীন কমিশনের জায়গাটি আপনার মতামত দিয়ে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, যদি যোগ করে শেষ করেন। দেখেন এই কমিশনটা কেন দরকার,
আপনার উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের একটা খুব সুন্দর শ্লোক আছে, সেখানে বলা হয়েছিল, অল দি গ্রেট নেপচুনস ক্যান ওয়াশ দিস ব্লাড ফ্রম ক্লিন মাই হ্যান্ড, নো রাদার মাই হ্যান্ড মেক দি গ্রিন ওয়ান রেড। আমার হাতের যত রক্ত আছে এটাকে পরিষ্কার করা সম্ভব না, আমার রক্তই এই নীল সাগরকে লাল করে দেবে। এখন বঙ্গবন্ধুর রক্তে কাদের হাত রঞ্জিত হয়েছিল সেটা আজকে পরিষ্কার হওয়া দরকার, এই জন্য কমিশন করা উচিত। এবং এই কমিশনের ক্ষেত্রে আপনার ইতিহাস যে বিকৃত হয়েছে, ইতিহাসকে তার সঠিক পথে নিয়ে আসার জন্য, ইতিহাসকে পরিষ্কার রাখার জন্য এই কমিশন হওয়া উচিত। তার কি পার্টিসিপেশন ছিল, তার কি ধরনের অবদান ছিল, ব্যর্থতা ছিল, এবং কি ধরনের ষড়যন্ত্রকে অংশগ্রহণ করেছিল, এটা ইতিহাসকে সঠিক পথে নিয়ে আসার জন্য এই কমিশন প্রয়োজন প্রথমত। দ্বিতীয়ত, নতুন প্রজন্ম, আজকে আমাদের যারা 75 পরবর্তী যাদের জন্ম হয়েছে তারা কিন্তু ইতিহাস বিকৃতির সহজ শিকার ছিলাম। সেই সময় জিয়াউর রহমানদের দ্বারা নিয়ন্ত্রিত ইতিহাস আমরা করেছি। যেরকম হিটলারের যে তথ্যমন্ত্রী ছিল ডক্টর গোয়েবেলস, উনি একটা কথা বলতেন, ইফ ইউ টেল লাই বিগ এনাফ রিপিটেডলি ওয়ান ডে পিপল কামস টু বিলিভ অন ইট। আর মিথ্যা যদি বারবার করে বলা হয় একসময় মানুষ সেটাই সত্য হিসাবে ধরে নেয়। বঙ্গবন্ধু হত্যা পরে সেই ইতিহাস বিকৃতির শিকার আমরা এই ইতিহাসটা সঠিকভাবে জানতে পারি নাই। যেরকম নবাব সিরাজদৌল্লা হত্যার পরে 200 বছর ইংরেজরা কিন্তু তাদের শ্রেষ্ঠ সাহিত্যিকদের, ইতিহাসবিদদেরকে দিয়ে নবাবের চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করেছিল, কিন্তু 200 বছর পরে আজকে আমরা জানি নবাব সিরাজদৌল্লা একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরে 200 বছর লাগে নাই, 2 যুগের পরে জাতি ঘুরে দাঁড়িয়েছে, জয় বাংলা স্লোগান দিয়েছে, মানুষ কিন্তু এখন জানে। ফলে এই নতুন প্রজন্মকে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা যদি আমাদের স্বীকার করি, সেই দায়বদ্ধতা থেকে উত্তরণের জন্য হলেও এটা প্রয়োজন আছে। আর একটা হলো, স্যার যেটা বলেছেন, আমিরুদ্দিন স্যারও বলেছেন এবং আমাদের অধ্যাপক কার্জন স্যারও বলেছেন, যে নতুন করে ষড়যন্ত্র কিন্তু থেমে যে নাই তার একদম উজ্জ্বল দৃষ্টান্ত হলো 2004 সালের 21শে আগস্ট। তখন আমি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, আমার যেতে দেরি হতে হয়তো আমরা বেঁচে গেছি সেদিন, কিন্তু এই ঘটনা পুনরাবৃত্তি হবে না এটা কিন্তু বলা যায় না। ফলে ষড়যন্ত্র কিভাবে সংগঠিত হয়েছে, কারা করেছে, পেছনে বিদেশি কোন শক্তি ছিল, সেগুলো কিন্তু আজকে হিসেব নিকাশের প্রয়োজন আছে। নতুন ষড়যন্ত্রকে প্রতিহত করতেও কিন্তু এই কমিশন অবশ্যই প্রয়োজন। এবং এই কমিশনের যে রূপরেখা বা কিভাবে কাজ করতে পারে, আমি আগেও বলেছি, যারা সে সময় ছিলেন অনেকেই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, আমরা তাদেরকে পাবো না। যদি সেই ধরনের ডকুমেন্টস গুলো থাকে, যেরকম ইংল্যান্ডের যে কমিশনের, সেখান থেকে বা যেখান থেকে তথ্য উপাত্ত আসুক, সেগুলো কিন্তু এই কমিশনের আওতাভুক্ত করার জন্য তাদেরকে ক্ষমতা প্রদান করতে হবে। আর সেই সাথে কারা অন্তর্ভুক্ত থাকতে পারে, এখানে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, যে স্বাধীনতা সংগ্রামের সময় বুদ্ধিজীবীরা যেভাবে সাহসিকতা ভূমিকা রেখেছে, 75 পরবর্তী যখন বঙ্গবন্ধুকে মুছে ফেলা হয়, জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা হয়, যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ পাল্টে পাকিস্তান ভাবধারা শুরু করা হয়, তখন বুদ্ধিজীবীদের একটা দায়িত্ব আছে, তারা কিন্তু ব্যর্থ হয়েছেন সেটা প্রতিবাদ করতে। ফলে ইতিহাসটা বিকৃত সহজ হয়েছে সেই জায়গা থেকে। কারণ আপনি দেখবেন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে উনি বলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা হবে। জহির রায়হানের মতো যিনি সিনেমা প্রযোজনা করতেন, বানাতেন, উনি জীবন থেকে নেওয়ার মতো সিনেমা করে পাকিস্তানিদের যে শাসন নির্যাতন তুলে ধরেছেন, রাইফেল রুটি, আওরাত আনোয়ার পাশা বা আপনার মুনির চৌধুরী, কবর নাটক, উনি এতে জেলখানায় বসে কবর নাটক লিখে মন্ত্রায়ন করেছেন। কিন্তু 75-এর পরে কি আপনি দেখেছেন? এবং এই 4 জন ব্যক্তির নাম বললাম, 4 জনই কিন্তু 71-এ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, ওনাদের সাহসিকতার জন্য ওনারা শহীদ হয়ে গেছেন, দেশের জন্য জীবন দিয়ে গেছেন। 75-এর পরে আপনি এই বুদ্ধিজীবীদের এই শক্তি সাহসের অভাব দেখা যায়। ফলে আমাদের এই যারা বুদ্ধিজীবীরা আছেন সেই সময়ের যাদের সাহসিকতা আছে, সঠিক ইতিহাস যারা দিতে পারবেন, এরকম স্বীকৃত গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে কমিশনে রাখতে হবে। যেরকম রাখতে হবে সিনিয়র রাজনীতিবিদ যারা ছিলেন, কারণ ওনারা কাছে থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কারা কিভাবে ষড়যন্ত্র করেছে, বাকশাল গঠনের পর থেকে কি পট পরিবর্তন হয়েছে, এগুলো সবই কিন্তু এই কমিশনকে তাদের আওতাভুক্ত করতে হবে। আর একটা হলো যে আমি সেদিন একটা আপনাদের মতো অনুষ্ঠানে আমি দেখছিলাম যে ডক্টর ফরাসউদ্দিন সাহেব উনি কিন্তু বলছিলেন বঙ্গবন্ধু একজন বিশেষ ব্যক্তিকে কিন্তু জার্মানিতে রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন যেন ষড়যন্ত্র অংশগ্রহণ করতে না পারে। কিন্তু বঙ্গবন্ধুর আশেপাশের লোকরাই বঙ্গবন্ধুকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে উৎসাহিত করেছিলেন। উনি প্রশ্ন রেখেছেন, একজন মারা গেছেন, আরো কয়েকজন বেঁচে আছেন, আজ কি জবাব দিবেন তারা? এই যে ওনাদের জীবন্ত সাক্ষী ডক্টর মশিউর রহমান সাহেব, উনিও কিন্তু বঙ্গবন্ধুর এপিএস ছিলেন। তো এরকম যারা বঙ্গবন্ধু খুব কাছে থেকে দেখেছেন, এরকম ব্যক্তিদেরকে যদি এই কমিশনের সদস্য করা হয় বা তাদেরকে এখানে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যে কুশীলবরা ছিলেন এবং
ধরনের ষড়যন্ত্র হয়েছে, কারা কারা কি ধরনের অবদান রেখেছে, এটা কিন্তু পরিষ্কার হওয়াটা অনেক সহজ হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে জিয়াউর রহমান, আজকে তার নাম বারবার কেন আসছে। জিয়াউর রহমানকে যখন শুনি আপনার ফারুক রশিদ ওরা যে যখন জিজ্ঞেস করলো যে তারা এই ধরনের একটা কু করতে চায়, তখন জিয়াউর রহমান উত্তর দিয়েছিলেন, বিং দি সিনিয়র অফিসার উই ক্যানট গেট ইনভলভ উইথ দিস কু, ইফ ইউ জুনিয়র অফিসার ক্যান ডু দেন ইউ ক্যান গো অ্যাহেড। এটা সরাসরি তাদেরকে ক্লিন চেক দিয়ে দেওয়া হলো এই কাজটা করার জন্য। তার সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে তার উচিত ছিল তাদেরকে অ্যারেস্টের সঙ্গে সঙ্গে আইনের শপথ করা। উনি এখানে তো দিয়েছেন, এবং 15 আগস্ট হত্যাকাণ্ড সংগঠনের পরের দিন উনি বেলা 11টার দিকে আপনার ওই যে আর্মি সেনানিবাসে উনি অডিটোরিয়ামে বলেছেন, 15 আগস্টে যা হয়েছে তোমাদের এটা দেখার বিষয় না, এটা উপর লেভেলের বিষয়, এটা আমরা দেখবো, তোমরা এটা নিয়ে কোনো ধরনের বিক্ষোভ করবে না, কোনো প্রতিবাদ করবে না। আমি আরেকটা বলি, বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াউর রহমান খুনি মোস্তাক তারা কিন্তু চার্জশিটভুক্ত আসামি ছিল, মৃত বিধায় তাদেরকে এই মামলার পদ্ধতি থেকে, এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের জীবিত থাকতেন তাদের বিচার হতো, তাদের ফাঁসিও হতো। ইংল্যান্ডে অলিভার ক্রমওয়েলে কিন্তু মরণোত্তর বিচার হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের সামনে অলিভার ক্রমওয়েলের যে ছিল আপনার ওই কবর ছিল, চার্লস ওয়ানকে উনি শিরচ্ছেদ করেছিলেন, রাজতন্ত্র ধ্বংস করেছিলেন এবং নিজে লর্ড প্রোটেক্টর ডিক্লেয়ার দিয়ে উনি ক্ষমতা দখল করেছিলেন। আপনাকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখছি, জি আমরা অবশ্যই প্রত্যাশা করব জাতি হিসাবে এই ন্যাক্কারজনক ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের অবশ্যই বিচার আমরা দেখেছি, কিন্তু এখানে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও খুঁজে বের করে জাতির সামনে উন্মোচিত করা হবে। সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে তরুণদেরকে জানিয়ে দেওয়া হবে যে কারা এই ষড়যন্ত্রের সাথে ছিলেন, এবং আন্তর্জাতিক একটি গ্রহণযোগ্য স্বাধীন কমিশন গঠনের দ্রুত ব্যবস্থার মাধ্যমে আমরা সে জায়গাটি দেখতে চাই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম 15ই আগস্ট নেপথ্যে ষড়যন্ত্র খুঁজতে কমিশন। আমাদের সাথে সময় সংযুক্ত ছিলেন এম আমিনুদ্দিন, শেখ হাফিজুর রহমান কার্জন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশা, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, এর সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।